স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 138-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ হেয়ার স্কুলের পার্ট 1-এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি দুটি পার্টে সমাধান করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্য স্থানে বসাও। 1 0.2 মিটার সমান ড্যাশ কিমি। তো 0.2 মিটার কোনো সংখ্যাকে যদি আমাদের মিটার থেকে কিমিতে নিয়ে যেতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো তার জন্য 0.2কে যখন আমরা 1000 দিয়ে ভাগ করছি, 1000-এ যেহেতু 3টে শূন্য রয়েছে তাই দশমিকটা যেখানে আছে সেখান থেকে আরও 3 ঘর বাঁদিকে সরে যাবে। অর্থাৎ দশমিকটা ছিল এই 2-এর আগে, সেখান থেকে আরও 3 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘর আগে সরে গেল। তাহলে উত্তর হয়ে যাবে 0.0002 কিমি। অপশান বি। 2-এর দাগে রয়েছে -67-র সাথে ড্যাশ যোগ করলে +67 হবে। আমাদের করতে হবে +67, আমাদের কাছে আছে -67। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে আর কত যোগ করতে হবে, তার মানে আমরা জানি আর কত যোগ করার মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে যেটা করতে হবে সেটা থেকে যেটা দেওয়া আছে সেটাকে বিয়োগ করতে হবে। তো +67 থেকে আমরা বিয়োগ করব কত? -67। এবার দেখো এখানে যে +67টা আছে সেটা এখানে লেখা হয়েছে। দুটো চিহ্নই যখন মাইনাস থাকবে তখন আমরা দুটো চিহ্নকেই প্লাস করে চেঞ্জ করে দিতে পারি, কারণ মাইনাসে মাইনাসেও প্লাস হয়, আবার প্লাসে প্লাসেও প্লাস হয়। তাই যেখানেই তোমরা দেখবে ব্র্যাকেটের সামনে পিছনে দুদিকেই মাইনাস চিহ্ন রয়েছে সেখানে কিন্তু তোমরা দুটো চিহ্নকেই প্লাসে বদলে দিতে পারো। এবার দেখো যেহেতু এই সংখ্যাটাও প্লাসে রয়েছে এই সংখ্যাটাও প্লাসে রয়েছে, অর্থাৎ একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 67-র সাথে 67 যোগ করলে হয় 134, আর যেহেতু দুটো সংখ্যারই চিহ্ন প্লাস তাই এর আগেও প্লাস বসলো। সঠিক উত্তর হবে অপশান বি। 3-এর দাগে 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত হবে? 5-এর পরপর 5টি গুণিতক মানে 5 1-কে 5, 5 2-গুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25। এবার দেখো গসাগু মানে হচ্ছে এদের মধ্যে যেটা মিল থাকবে, প্রত্যেকের মধ্যেই 5 5 5 5 5-এর মিল রয়েছে, কিন্তু দেখো এখানে 1 2 3 4 5 এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। তাহলে প্রত্যেকটা সংখ্যার গসাগু হয়ে যাবে 5। সঠিক উত্তর অপশান সি। 4-এর দাগে রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে কত % পাবে? 15 পাচ্ছে 25-এর মধ্যে, তাহলে এখানে লিখবো আমরা 15/25 × 100%। এবার এটাকে আমরা আরেকবার লিখে নেব 15/25 × 100%। তো এখানে 25 1-কে 25, 4 25 100, তাহলে 4-কে 15 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 60%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 5-এর দাগে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত হবে? একটি ত্রিভুজাকৃতি পিরামিডটা দেখতে অনেকটা এরকম হবে। নিচেটা হচ্ছে অর্থাৎ মেঝেটা পিরামিডের মতো অর্থাৎ ত্রিভুজের মতো, এবং 3 দিক থেকে অর্থাৎ এই যে মেঝেটা দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা বাহুকে যদি একটা করে দেয়াল ধরো, সেই 3টে দেয়াল গিয়ে একটা বিন্দুতে ওপরে মিলিত হবে, ঠিক যেরকম মন্দিরের চূড়োটা দেখতে হয়। তাহলে এই যে মেঝেতে একটা তল রয়েছে আর এই প্রত্যেকটা বাহু বরাবর একটা করে তল ওপরে উঠেছে, তার মানে মোট তল সংখ্যা হয়ে যাবে 4টে। আর ধার সংখ্যা কত হবে? এখানে রয়েছে 3টে ধার আর প্রত্যেকটা শীর্ষবিন্দু বরাবর একটা করে ধার রয়েছে, তার মানে মোট ধার হলো 1 2 3 4 5 6, 6টা ধার রয়েছে। তাহলে ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা এবং ধার সংখ্যার যোগফল হয়ে যাবে 10। সঠিক উত্তর অপশান সি। 6-এর দাগে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায় অসংখ্য। 7 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমবিন্দু সরলরেখা। 8-এরটা রয়েছে 240-এর 45% মানে কত? তো আমরা ওটা এখানে সলভ করে নেব। 240 × 45-এর 100। তো এখানে যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটবে, 5 2-গুণে 10, 5 9 45, আর যদি আমরা 2 দিয়ে 24-কে কাটি 12 2-গুণে 24, তার মানে 9 বারাম 108। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 9-এর দাগে রয়েছে একটি চোঙের তল সংখ্যা ড্যাশ। এটা হচ্ছে একটা চোঙ যার এই উপরে একটা তল থাকে, মাঝখানে একটা তল থাকে আর নিচে একটা তল থাকে, তাহলে টোটাল তল হবে 3টে। সঠিক উত্তর অপশান বি।
10-এর দাগে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু হবে। লসাগু বের করার সূত্র হলো দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তাহলে 360কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 4 9 36, তার মানে উত্তর হয়ে যাবে কত? 40। সঠিক উত্তর অপশন সি। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, গুণফল নির্ণয় করো 0.325 ইন্টু 0.2। তো আমরা প্রথমে গুণটা করে নিই। দেখো 0.325 তার নিচে 0.2 দিয়ে আমরা গুণ করব। 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, 3 দুগুণে 6, 2 0 0। একটা ঘর কাটবো, এবার 0 দিয়ে গুণ হবে। 5 0 0, 2 0 0, 3 0 0, আর 0কে 0 দিয়ে গুণ করলে উত্তর আসবে 0। তাহলে এবার আমরা যোগ করছি 0 5 6 0 0। এবার দেখো এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে। তাহলে 1 ঘর আর 3 ঘর মিলে মোট 4 ঘর আগে দশমিক। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এইখানে দশমিকটা বসবে। এটা আসবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে অতএব নির্ণেয় গুণফল 0.0650। তবে দশমিকের ডান দিকে শূন্যর কোনো দাম নেই, তাই এটা কেটে দিতে পারো, দিয়ে উত্তরটা লিখতে পারো 0.065। 2-এর দাগে সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.16 মাথায় পৌনপুনিক। 0.16 মাথায় পৌনপুনিক রয়েছে, তো এটাকে আমরা কিভাবে লিখব? পুরো দশমিক আর পৌনপুনিক বাদ দিয়ে সংখ্যাটা প্রথমে লিখে নেব 16। এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে যে সংখ্যাটার মাথায় পৌনপুনিক নেই সেই সংখ্যাটা, অর্থাৎ 1। 1-এর মাথায় যেহেতু পৌনপুনিক নেই, তাই এখান থেকে আমরা 1কে বিয়োগ করব। যতগুলো সংখ্যার মাথায় পৌনপুনিক থাকে নিচে ততগুলো নয়, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনপুনিক থাকে না ততগুলো 0 বসাতে হয়। তো একটার মাথায় পৌনপুনিক, তাই একটা নয়, আর একটা সংখ্যা দশমিকের পরে একা পড়ে আছে, তাই তার জন্য একটা 0। তাহলে 16 থেকে 1 বাদ দিলে 15/90, 15 1-কে 15, 6 15 90। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1-এর 6। 3-এর দাগে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে 3টে সংখ্যা দেওয়া রয়েছে 0.63, তাদের মাথায় পৌনপৌনিক। তাহলে এখানে আমরা কি লিখবো? ওপরে 63টা লিখবো, আর যেহেতু দুটো সংখ্যার মাথায় পৌনপুনিক রয়েছে তাই নিচে আমরা দুটো 9 লিখবো। এবার 9-এর নামটায় কাটাকাটি যাবে, 7 9 63, 9 11 99। তাহলে অ্যান্সারটা আসছে কত? 7-এর 11। আর বাকি দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা 5-এর 6 আর একটা 3-এর 4। এগুলিকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তার জন্য আমাদের যে নিয়মটা করতে হবে সেটা হচ্ছে নিচে যে সংখ্যাগুলো রয়েছে তাদের লসাগু করব। 11, 6 আর 4 এর লসাগু করা হয়েছে 2 দিয়ে করলে 11 দুগুণে 11টা যাবে না, তাই নেমে পড়েছে। 2 3-এ 6, তাই 3 হয়েছে, 2 দুগুণে 4, তাই 2 হয়েছে, তো আর যাবে না। তাহলে লসাগু হবে 2 গুণিতক 11 গুণিতক 3 গুণিতক 2, এটা গুণ করলে আমরা পাবো 132। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচেগুলোকে আমাদের 132 বানাতে হবে, অর্থাৎ এখানেও নিচে 132 থাকবে, এখানেও নিচে 132, আর এখানেও নিচে 132 থাকবে। তো 11টাকে 132 করতে হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে 11টাকে চেপে ধরি, তাহলে এখানে পড়ে থাকছে 2 গুণিতক 3 গুণিতক 2, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 গুণিতক 11 করলে আমরা 132 পাচ্ছি। তো 11টাকে বাদ দিয়ে দিলে এখনও আমাদের 12 গুণ করতে হবে। তাহলে এখানে নিচে 11-র সাথে 12 গুণ করব, আর ওপরেও 7-এর সাথে 12 গুণ করব, কারণ ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হয়ে যাবে 7 12 84। এবার দেখো এখানে আছে 6, 6টাকে আমরা 132 করব। তাহলে এখানে তো 3 দুগুণে 6, 6 বাদ দিলে এখানে এখনও পড়ে থাকছে 2 × 11, মানে 11 দুগুণে 22 দিয়ে গুণ করতে হবে 6টাকে। তো নিচেটাকে 22 দিয়ে গুণ, ওপরটাকেও 22 দিয়ে গুণ, এটা 110 আসবে ওপরটা গুণ করলে। এবার আছে 4, 4টাকেও আমাদের 132 করতে হবে। তো 4 কিভাবে হচ্ছে? এখানে 2 আর এখানে 2, 2 দুগুণে 4 হচ্ছে, তো এই দুটোকে বাদ দিয়ে দাও, থাকছে 3 11 33, তার মানে একে 33 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। 3 33 কত হবে? 99। তাহলে এবার বলো তো, নিচেগুলো তো প্রত্যেকেরই 132 আছে, তো যেহেতু সমান আছে তাই সেগুলোকে আমরা দেখব না, আমরা শুধু ওপরের সংখ্যাগুলোকে দেখব। সব থেকে ছোটো কে আছে? 84, তার মানে সব থেকে ছোটো ভগ্নাংশ এই সংখ্যাটা হচ্ছে 0.63 মাথায় পৌনপৌনিক। তাহলে সব থেকে ছোট হয়ে গেল 0.63 মাথায় পৌনপুনিক, এ সব থেকে ছোট। তারপরে হচ্ছে 99টা, অর্থাৎ 3-এর 4, এবং তারপরে 5-এর 6। এটাই হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্বের দিকে, অর্থাৎ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে আমরা এটা পেলাম। 4-এর অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা
12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি। সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমা ভাজিতক 3 করতে হবে। তো 12.015কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো দেখে নাও, 3 4 12। এবার দশমিক রয়েছে, পরের সংখ্যা নামাতে গিয়ে আমরা নামাতে পারছি না দশমিকের জন্য, তাই একে তুলে এখানে পাঠিয়ে দাও। শূন্যটা নামলো, তো তারপরে একটা নামবে। দুটো সংখ্যা পরপর নামানোর জন্য আমরা এখানে একটা শূন্য বসাবো, কিন্তু দুটো সংখ্যা নামার পরেও কিন্তু এটা 3-এর থেকে ছোট হচ্ছে, তার মানে ভাগ তো করতে পারবো না, পরের সংখ্যাটাও নামাতে হবে। তার জন্য আমরা আরেকটা শূন্য বসাবো। 3 5 15। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 4.005 সেমি। 5-এর প্রশ্ন, গসাগু নির্ণয় করো 165, 264 আর 286। এখানে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। প্রথমে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটার আমরা গসাগু করে নেব 165কে 264 দিয়ে। তো এখানে এক ঘর যাবে, 165 নামবে। 9 দিতে 14, হাতে রইল 1, 7। 9 দিতে 16, হাতে রইল 1, মিলে গেল। এবার কি হবে, 165 থেকে তো 99টা ছোট হয়ে গেছে, ফলে আর তো ভাগটা যাবে না। তখন আমরা এটাকে ঘিরে দেব, দিয়ে এই যে সংখ্যাটা এটাকে আমরা এখানে আনবো। এবার 99কে 2 দিয়ে গুণ করলে 165 থেকে বেশি হয়ে যাবে, তাই 1 দিয়েই যাবে 99। 66 আসবে। আবার আমরা এটাকে ঘিরে এই 99টাকে নিয়ে আসবো। আবার দেখো এক ঘর যাবে, কারণ 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, এটা 33 আসবে। আবার ছোট হয়ে গেছে বলে একে আবার ঘিরবো, আবার 66কে নিয়ে আসবো। 33 দুগুণে 66। তাহলে অ্যান্সার কোনটা হলো, এই 33টা। এবার আমরা 33-এর সাথে 3 নম্বর যে সংখ্যাটা অর্থাৎ 286 পড়ে আছে তাকে করব। যদি আমরা 9 দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে 297, আমরা 8 দিয়ে করব, তাহলে আমরা এখানে পেয়ে যাব 264। 22 ছোট হয়ে গেছে, আবার একে ঘিরবো, ঘিরেই 33টাকে নিয়ে আসবো। 22 1-কে 22, 11 নামবে। আবার 11টাকে ঘিরবো, 22টাকে নিয়ে আসবো, 11 দুগুণে 22। অতএব নির্ণেয় গসাগু হবে 11। কত টাকার 20% 17 টাকা হবে? এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটা লিখতে হবে, লিখে ভাগ চিহ্ন দিয়ে যত পার্সেন্ট লেখা আছে সেটা লিখতে হবে। অর্থাৎ 17 টাকা ভাগ 20% সমান 17 টাকা ভাগ, পার্সেন্ট তুলতে গেলে আমরা জানি নিচে একটা 100 আছে, সমান 17 টাকা ভাগ চিহ্নটা যখন গুণ হয়ে যাবে, এই 20-র 100টা উল্টে গিয়ে 100/20 চলে আসবে। তো 20 দিয়ে যদি আমরা 100কে কাটি, 20 1-কে 20, 5 20 100, উপরে 5 আসছে, তাহলে 17 × 5 করলে আমরা পেয়ে যাব 85 টাকা। তাহলে 85 টাকার 20% 17 টাকা। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8 12 16 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রথমে 8 12 16 আর 20-র আমাদের লসাগু করতে হবে। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 2 দিয়ে করলে 2 1-কে 2, 3টা তো যাবে না, নেমে গেল। 2 দুগুণে 4 আর 5টাও যাবে না, নেমে যাবে। তাহলে লসাগু হবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 সমান 240। এবার আমাদেরকে বলা হয়েছে যে এখানে ভাগ মিলবে না, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি করব, 240-এর যেহেতু 240টা আমাদের লসাগু বেরিয়েছে, তাই আমরা প্রথম সংখ্যা পাবো 240 1-কে 240। 240 করলে তো মিলে যাবে, কিন্তু 1 তো ভাগশেষ থাকতে বলেছে, তার জন্য যোগ 1 করব। অর্থাৎ সংখ্যাটা 240 হলে মিলে যাবে, কিন্তু 241 হলে তবেই কিন্তু 1 ভাগশেষ থাকবে। তবে 241টাকে কিন্তু তুমি 13 দিয়ে ভাগ করলে মেলাতে পারবে না, তাই 241 সংখ্যাটা হবে না, কারণ এখানে বলা আছে যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে কিন্তু 13 দিয়ে বিভাজ্য হতে হবে। তাই আমরা পরের সংখ্যাটায় চলে আসছি। 240কে আমরা 2 দিয়ে গুণ করছি, তার সাথে 1 যোগ তো থাকবেই। তাহলে 240 দুগুণে হয় 480, আর 1-এ 481। 481কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে 481। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত?
ধরি অনিলবাবুর মাসিক আয় হচ্ছে 100%, বাড়ি ভাড়া দেন 20%। তো পার্সেন্টটাকে আমরা যদি কথায় প্রকাশ করি তাহলে এরকম হবে, এটা 22%। হ্যাঁ, 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100 টাকা। তার মানে 100 টাকার মধ্যে থেকেই তো এই 22 টাকাটা বাড়ি ভাড়া দিচ্ছেন। তাহলে আমরা ঘুরিয়ে এইভাবে লিখছি, 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100/22 টাকা। 1870 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100/22 ইন্টু 1870 টাকা। তো 22 দিয়ে আমরা এটাকে কাটবো না, আমরা প্রথমে এটাকে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এরপর 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 8 11 88, 5 দিতে 93, 5 আর 5 মানে 55, 5 11 55। তাহলে এখানে চলে আসবে 8500 টাকা। তাহলে অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। আজকের লাস্ট অঙ্ক 3, সংখ্যারেখার সাহায্যে যোগ করো -7 এবং +2। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে সংখ্যারেখা আঁকতে হবে। তো সংখ্যারেখা আঁকাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্কেল বসিয়ে একটা এরকমভাবে লাইন টানবে সোজা। টানার পর 0 1 2 প্রত্যেকটা একটা করে ফুটকি নেবে। সবকটা ফুটকি নেওয়া হয়ে গেছে। এবার মাঝামাঝি করে কোথাও একটা 0 নেবে, আর এর বাঁ দিকটা মাইনাসের ঘর, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, আর ডান দিকটা প্লাসের ঘর, +1 +2 +3 +4 +5 +6। এরপর প্রথমে আমাদের যেটা বলা হয়েছে যে -7, অর্থাৎ 0 থেকে শুরু করে আমরা মাইনাসের দিকে 7 ঘর যাব। 7 ঘর মানে কোথায়? এই জায়গাটায়। তো আমরা যাই 0 থেকে শুরু করে -7 পর্যন্ত, ব্যাস। তাহলে আমরা গেলাম হচ্ছে -7 ঘর। এবার বলছে এখান থেকে আবার +2 যাও, মানে মাইনাসের দিকে আমরা যাচ্ছিলাম, সেখান থেকে আবার প্লাসের দিকে 2 ঘর যেতে বলেছে। তো আমরা যেখানে চলে এসেছি সেখান থেকে আবার উল্টো দিকে 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর। তাহলে এই লাইনটাকে যদি আমরা একটু তুলে দিই, দিয়ে আমরা এই পর্যন্ত আসব। তাহলে এই পর্যন্ত একটা লাইন টেনে দেব এবং এখানে লিখে দেব যে +2। এটা যেহেতু এদিকে যাওয়া হচ্ছে তাই অ্যারোটা এদিকে হবে, আর এটা এদিকে বলে অ্যারোটা এদিকে আসবে। তাহলে আমরা ছিলাম 0-তে, এসে পৌঁছে গেলাম কোথায়? -5-এ। তো এই যে -5টা পেলাম, এটাই কিন্তু উত্তর। -7 + +2 = -5। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।